স্বাগত ডিবিসি নিউজের শুক্র এবং শনিবারের নিয়মিত আয়োজন প্রযত্নে বাংলাদেশ। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ। এই আলোচনায় আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করার পরও শপথ না করানো প্রতিবাদে সচিবালয় অভিমুখে মিছিলে বাধা দেয় পুলিশ। তবে বাধা পেলেও কোনো ধরনের বিশৃঙ্খলা না করেই আবারও নগর ভবনের সামনে ফিরে যান আন্দোলনকারীরা। আর ইশরাক হোসেনকে শপথ না করানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এরই মধ্যে নগর ভবনের সব ফটকে তালা দিয়েছে আন্দোলনকারীরা। এই সবকিছু নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় ডিএসসিসি সংকট, সমাধানের বাধা কোথায়। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী। উনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। আলোচনায় স্বাগত জানাচ্ছি আপনাকে। জনাব রবিউল আলম, যেই আসলে আন্দোলনটা হচ্ছে 2 মাস আগে আদালতের মাধ্যমে জনাব ইশরাক হোসেনকে যেই মেয়র ঘোষণা করার সেই ব্যাপারটা আসলে একটা সমাধানে এসেছিল, কিন্তু এখন যেই ধরনের আসলে আন্দোলন তৎপরতাটা দেখছি সেটি আসলে 2 মাস আগে মানে আদালতের রায়ের পরপরই কেন আসলে আমরা দেখলাম না? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যারা ডিবিসির সাথে যুক্ত আছেন এবং সহ আলোচক যিনি যুক্ত হবেন, শুভেচ্ছা সবাইকে। না, 2 মাস আগে কোনো তৎপরতা দেখার কোনো প্রয়োজন ছিল না, কারণ এটা তো নগরবাসী ভোটে নির্বাচিত করেছেন নগরপিতা, ঢাকার মেয়র। তো এখন যে আন্দোলনটা দেখছেন এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন না, বিএনপির আন্দোলন না। নগরবাসী তারা ক্ষুব্ধ হয়েছেন, কারণ তারা একজনকে মেয়র হিসেবে নির্বাচিত করেছেন, তিনি আদালতের রায়ে সেটা প্রমাণিত হয়েছে। ইলেকশন কমিশন গেজেট প্রকাশ করেছে, ইলেকশন কমিশন বলেছে তারা আর আপিলে যাবে না। হ্যাঁ, নীতিগতভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি নির্বাচিত মেয়র। 2 ভাবে আপনি নির্বাচিত হয়েছেন তিনি। একটা হচ্ছে যে তিনি জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন, আবার আদালতের রায়ে নির্বাচিত হয়েছেন। তো সেখানে কোনো সংকোচ, দ্বিধা, দ্বন্দ্ব থাকার কোনো কারণ নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাকে শপথ করানোর যে আনুষ্ঠানিকতা সে ব্যাপারে তারা তাদের অনীহা বা ধরেন কালেক্ষেপণ এইগুলি তো প্রমাণিত হচ্ছে। এবং সেটি যদি হয় সেটা গণতন্ত্রের জন্য, ভোটের জন্য এবং জনগণের যেটাকে বলা হয় ভোটাধিকারের প্রতি এক ধরনের অবজ্ঞা, এক ধরনের অশ্রদ্ধা। একটু পরিষ্কার করবেন কি যে আমরা গত শুক্রবার একটি জাতীয় গণমাধ্যমে আমরা দেখেছি যে তারা আসলে শিরোনাম করেছে যে সরকার দেখছে আইনি জটিলতা, বিএনপি বলছে কূটকৌশল। এই কূটকৌশলটা আসলে আপনারা কোথায় দেখছেন? আচ্ছা, আইনি জটিলতা হলে তো আপনার আদালতে যেতে পারে তো সরকার। সরকারকে না করেছে কে? এটা তো আদালতের রায়, এবং সরকার তো নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তারা আর আপিল করবে না। তো আইনের জটিলতা কি বা কেন হবে? কথাটা হচ্ছে যে একটা ভোট হয়েছে, ভোটে মানুষ ইশরাককে ভোট দিয়েছে, ইশরাককে মেয়র ঘোষণা না করে তাপসকে ঘোষণা করেছে সরকার ক্ষমতা প্রভাব করে, এবং সেটা আদালতে প্রমাণিত হয়েছে। আদালতে যখন প্রমাণিত হয়, আদালত তো শিরোধার্য সরকারের জন্য এবং ইশরাকের জন্য এবং নগরবাসীর জন্য। নিশ্চয়ই। আচ্ছা, তো সরকারের যদি আদালতের ওই রায়ের প্রতি তাদের বিরোধিতা থাকে এবং তাদের কাছে যদি অন্য কোনো তথ্য উপাত্ত যুক্তি থাকে সেটা আদালত উপস্থাপন করুক, তারা তো তা করছে না। এবং নির্বাচন কমিশন তারা কিন্তু আদালতের রায়টাকে গ্রহণ করেছে এবং গেজেটও প্রকাশ করেছে। তো অনীহাটা কোথায়? স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় তো আদালতের রায় উপেক্ষা করতে পারে না। অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের আদেশে করছে কিনা আমি জানি না, বা সমন্বিত সিদ্ধান্ত কিনা আমি জানি না, এটা আদালতের প্রতি চরম মানে অবমাননা করা, আদালত অবমাননার একটা অপরাধের তারা হবে, দোষী সাব্যস্ত হবে। তো যেটা করা হচ্ছে সেটা নিশ্চয়ই জনরায়ের উপর এক ধরনের অনীহা এবং আদালতের রায়ের প্রতি এক ধরনের অগ্রাহ্যতা, যেটা অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে না। এবং এটা আপনাকে আমি বলি যে এটা জনগণ যেভাবে ফুঁসে উঠছে, তো এটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি কেন হবে? কোনো প্রয়োজন নেই তো। আপনি সরকারে আছেন, আপনি আদালতের রায় মানবেন না, জনগণের রায় মানবেন না, জনগণের আন্দোলনকে গুরুত্ব দেবেন না, তাহলে আপনি কে? সেটা একটা প্রশ্ন হবে না? এখন মানুষ ভোট দেবে তার প্রতিনিধিকে, তিনি নির্বাচিত হবেন, তিনি শপথ নিতে পারবেন না, তিনি জনগণের সেবক হতে পারবেন না। এই প্রক্রিয়া তো শেখ হাসিনা করেছিল। এখন সেই প্রক্রিয়ায় যদি অন্তর্বর্তীকালীন সরকার করে তাহলে মানুষ যাবে কোথায়? মানুষের তো আন্দোলন সংগ্রাম করা ছাড়া আর কোনো বিকল্প থাকছে না। আমার বিশ্বাস হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হীন স্বার্থে না,
কোন ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে না। এখানে কাছে মনে হয়েছে এক্ষেত্রে কি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে কোন ধরনের ব্যাখ্যা আপনারা চেয়েছেন কিনা, যে যেখানে আসলে আদালত ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে সেই জায়গায় আসলে শপথ পড়ানোর ক্ষেত্রে তাদের আসলে জটিলতাটা কোথায়, তারা কোনো ব্যাখ্যা দিয়েছে কি? না, তাদের কাছে ব্যাখ্যা তো আমাদের চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, আদালতকে বলেছি, এবং নির্বাচন কমিশন তারা স্পষ্ট করে বলেছে যে তারা ফার্দার আর আপিলে যাবে না, আইনি লড়াই তারা যাবে না। ইতিমধ্যে আমরা জেনেছি যে স্থানীয় সরকার মন্ত্রণালয় নাকি আইন মন্ত্রণালয়ে একটা পরামর্শ চেয়েছে। কিসের পরামর্শ? আবার আদালতের রায়ের আবার পরামর্শ কে দেওয়ার ক্ষমতা রাখে? আপনি যেভাবেই বলেন না কেন, আদালতের রায় চ্যালেঞ্জ করতে হলে আরেকটা উচ্চতর আদালতে আপনাকে যেতে হবে। সর্বোচ্চ আদালতের রায় সবাই মানতে বাধ্য। এটার আর আইনি কোনো পরামর্শের প্রয়োজন নেই। এই যে মানুষকে বোকা বানানোর চেষ্টা এবং একটা নির্বাচিত মেয়রকে ক্ষমতা না দেওয়ার যে অপচেষ্টা, সেগুলির অংশ এটা। এবং আমার বিশ্বাস এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে একটা নতুন রাজনৈতিক দল, যারা এখনো নিবন্ধন পায়নি, যারা নিজেরা রাজনৈতিক দল দাবি করে মাত্র, আচ্ছা তাদের যোগ্যতা এবং শর্ত পূরণে সমস্যা রয়েছে, এখনো পরিপূর্ণ রাজনৈতিক দল তারা না। আমার ধারণা হচ্ছে তাদের ষড়যন্ত্র এবং সরকারের প্রতি তাদের চাপ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাদের একজন প্রতিনিধি থাকার ফলে ঢাকাবাসী রায়ের প্রতি অগ্রাহ্য করা হচ্ছে, যেটা সুখকর হবে না এবং যেটার পরিণামও ভালো হবে না। জনাব রবিউল আলম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কিন্তু আবেদন করা হয়েছে যাতে জনাব ইশরাক হোসেনকে শপথ বাক্য বা শপথ গ্রহণ করান। আসলে এই বিষয়ে আসলে কতদিন আসলে আপনারা অপেক্ষা করবেন? আর মানে এই যতদিন পর্যন্ত না এইটা সুরাহা হবে ততদিন পর্যন্ত কি এই তালাবদ্ধ যে আন্দোলনে নগরবাসী এবং বিএনপির সহযোগীরা সবাই আছেন, মানে তারা কি এটা চালিয়ে যাবেন কি? অ্যাকচুয়ালি বিএনপি আন্দোলনটা করছে না। অপেক্ষার জায়গাটা আসলে কতটুকু? আমি আপনাকে বলি, বিএনপি দল হিসেবে আন্দোলনটা করছে না। আচ্ছা, তবে ইশরাকের শুভানুধ্যায়ী আছে, জি, তাকে যারা নির্বাচিত করেছে ভোটে তারা আছে, যারা তাকে নগরপিতা দেখতে চায় এই নগরবাসী ঐক্যবদ্ধ। কারণ তারা ইশরাককে স্বতঃস্ফূর্তভাবে রায় দিয়েছিলেন, কিন্তু তারা তাদের সেবক হিসাবে বা নগরপিতা হিসেবে তারা পায়নি, তাই তো? তো সেই যন্ত্রণা তাদের মধ্যে আছে, তারা ফুঁসে উঠছে, তারা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করছে, তালা মেরে দিয়েছে। এবং আজকে দেখলাম আসিফ মাহমুদকে মনে হয় নগর ভবনে অবাঞ্ছিত করেছে এবং নগর ভবন তিনি নিয়ন্ত্রণ করেন, এই ধরনের কথাবার্তাও প্রতিষ্ঠিত এবং আপনার দৃশ্যমান। তো এটা একটা অরাজকতা, মানে যেটা করছে সরকারের উপদেষ্টাদের মধ্যে, ছাত্র উপদেষ্টা নামে 2-3 জন যারা এসেছেন, তারা একদিকে রাজনৈতিক দল করছেন, একদিকে সরকারে থাকছেন, রাজনৈতিক দলের নামে সরকারের উপর চাপ প্রয়োগ করছেন এবং সবকিছু নিজেদের মতো করে বিবেচনা করার অপচেষ্টা করছেন। সেগুলি করবে কি অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করছে এবং অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা হারাচ্ছে, মানুষের আস্থা হারাচ্ছে। এটা হলে বৃহত্তর ক্ষতি হবে জাতির জন্য। সব রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষ কিন্তু একটা সংকটকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে যেটা আছে তাকে সহযোগিতা করছে, সমর্থন দিয়েছে, তাদেরই আন্দোলনের ফসল। বাংলাদেশের মানুষেরই তো আন্দোলনের ফসল এবং আস্থার জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার। তারা যদি এই হীন স্বার্থে 2-1 উপদেষ্টার ব্যক্তিগত ক্রোধ, রাগ, ক্ষোভ অথবা লোভের কাছে আত্মসমর্পণ করে, সেটা রাজনীতির জন্য এবং আপনার নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু অন্তরায় হয়ে যাবে। হ্যাঁ, ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে, অসন্তোষ তৈরি হবে এবং তার থেকে যে কোনো বড় আন্দোলন দানা বেঁধে উঠতে পারে। অতএব আমার বক্তব্যটা হচ্ছে যে জনগণ যাকে নির্বাচিত করেছে, আদালত যার পক্ষে রায় দিয়েছে, সেটা উপেক্ষা করা কোনো অবস্থাতেই কাম্য না এবং সেটা ন্যায্য না। সে ব্যাপারে যেন অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত পদক্ষেপ নেয়, সেটাই হবে ঢাকাবাসীর প্রত্যাশা এবং আমাদেরও প্রত্যাশা। নিশ্চয়ই। আমরা এই মুহূর্তে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, আমরা আবারও আলোচনায় ফিরব এই বিষয়টি নিয়ে। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পর। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় ডিএসসিসি সংকট সমাধানে বাধা কোথায়। আলোচনা যাবার আগে আমি একটু পেছন দিককার একটু ঘটনা পড়ে শোনাতে চাই। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে যেই চিঠি পাঠানো হয়েছিল, সেই চিঠির ক্ষেত্রে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ঢাকার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমাদের মতামত চাইলেও মত দেওয়ার অপেক্ষা না করেই গেজেট নোটিফিকেশন করেছে, আমাদের জন্য অপেক্ষা
করে নাই। এক্ষেত্রে আমাদের বলার কিছুই নেই এবং আইন উপদেষ্টার এই বক্তব্যের পর শপথের বিষয়টি চাপা পড়ে যায় বলে জানায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র। এবং সেক্ষেত্রে আইন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আপিল না করা এবং বরিশাল সিটি কর্পোরেশনের পরাজিত প্রার্থীর একই ধরনের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে 2020 সালে অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে হেরে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবি নিয়ে আদালতে গিয়েছিলেন ইশরাক। 5 আগস্টের পর তিনি আর্জি সংশোধন করে দ্বিতীয় ভোট পাওয়া প্রার্থী হিসেবে তাকে বিজয়ী ঘোষণার জন্য ট্রাইব্যুনালে আবেদন করেন। আর্জি সংশোধনে উচ্চ আদালত নির্দেশনা আমলে না নেওয়া এবং রায়কে চ্যালেঞ্জ করে আদালতে রিট করার বিষয়টিও তুলে ধরা হয় চিঠিতে। এক্ষেত্রে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করে ইসির পক্ষ থেকে তড়িঘড়ি গেজেট প্রকাশের অভিযোগ তোলা হয়েছিল জুলাই অভ্যর্থনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন দল এনসিপির পক্ষ থেকেও। তবে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের দাবি আইনি যুদ্ধে তিনি ন্যায় বিচার পেয়েছেন এবং সেই জায়গা থেকে এখনো অদৃশ্য মহল থেকে বিচারের রায়কে প্রশ্নবিদ্ধের পাশাপাশি শপথ নেওয়ার পথ বাধাগ্রস্ত করা হচ্ছে, কিন্তু তিনি হাল ছাড়তে রাজি নন। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে এসে পৌঁছেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী এবং আমাদের সাথে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। আপনাদের দুজনকে আবারও বিরতির পর স্বাগত জানাচ্ছি। এইবারের মতো আমি একটু যেতে চাই আসলে জনাব হাসান তারেক আপনার কাছে। 2020 সালের 16 মে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তাপস তিনি শপথ নিয়েছিলেন এবং তিনি তার দায়িত্ব বুঝে নিয়েছিলেন। সেই জায়গা থেকে আসলে 5 বছর মেয়াদের যেই পদ সেটি গতকাল অর্থাৎ 17 মেতে শেষ হয়েছে। এই 16 মেতে শেষ হয়েছে। এই জায়গা থেকে আসলে এখন পর্যন্ত ইশরাক হোসেনের মেয়র হওয়ার কোনো সুযোগ আছে কিনা, আইন কি বলছে, আমরা আইনের কথাটা আসলে জানতে চাই। দেখেন, এই সমস্ত আইনের ক্ষেত্রে তো কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্ট নাই, কিন্তু যেটি হয়েছে জনাব ইশরাক হোসেন যে আদালতের রায় যখনই পেয়েছিলেন তখন নির্বাচনী বিধি অনুযায়ী গ্যাজেট করে অতি দ্রুত তাকে শপথের জন্য ক্লিয়ারেন্স দিয়ে দেওয়াটাই ছিল এলজিআরডি মিনিস্ট্রির দায়িত্ব। কিন্তু আমরা যে ঘটনা প্রবাহ যেটি দেখছি সেটি হলো একটা রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক বিরোধিতার একটা গেম এখানে হয়েছে এবং যার ফলে সমন্বয়হীনতা, অর্থাৎ আইন উপদেষ্টা যা বলছেন তার সাথে এলজিআরডি মিনিস্ট্রির কথা মিলছে না, আবার নির্বাচন কমিশন যে গ্যাজেট করেছেন সেটাকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে। অর্থাৎ এখানে তিনটি বডি কিন্তু 3 ধরনের আইন দ্বারা পরিচালিত। অর্থাৎ নির্বাচন কমিশন তার নির্বাচনী আইন বিধিমালা দ্বারা তিনি পরিচালিত, এলজিআরডি মিনিস্ট্রি তাদের যে মন্ত্রণালয় সংক্রান্ত যে বিধিমালা তার দ্বারা পরিচালিত, এবং সর্বোপরি যিনি ভিকটিম হয়েছেন ঘটনার তিনি কিন্তু আমাদের বিচারিক যে আইন সেই বিচারিক আইনের প্রক্রিয়া দ্বারা তিনি নিয়ন্ত্রিত। অর্থাৎ আইনের একটা সাংঘর্ষিক অবস্থা এখানে সৃষ্টি করা হয়েছে আমার যেটা মনে হয় সুপরিকল্পিতভাবে। অর্থাৎ কালক্ষেপণ করে গোটা বিষয়টাকেই একটা আইনের কাছে ইনফ্যাকচুয়াস যেটাকে আমরা বলি, যে এটা যেহেতু আর টেনিওর শেষ এখন আর মেয়র হিসেবে শপথ নেওয়া না নেওয়ায় কি আসে যায়, এইরকম একটি পরিস্থিতির মধ্যে এটাকে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু যখন অতি দ্রুত মামলাটি আর্জি সংশোধন করে যখন এটাকে আদালতে প্লেস করা হয়েছিল এবং রায়ও এসেছিল, অর্থাৎ 27 মার্চ যখন আদালত রায় দিয়েছে তখন থেকে 2 মাসের মতো সময় তিনি পেতেন মেয়র হিসেবে দায়িত্ব পালনের জন্য। তখন অন্তত পক্ষে একটা আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার একটা নজির আমরা দেখতে পারতাম। অর্থাৎ 27 মার্চের রায়ের পরে অর্থাৎ ঢাকার জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক নির্বাচনী আইন অনুযায়ী যখন তিনি রায়টি দিলেন, তাৎক্ষণিকভাবে সেই রায়ের বিরুদ্ধে তো কেউ কোনো উচ্চ আদালতে কোনো আবেদন বা কোনো রিট পিটিশন কেউ করে নাই, বা এটাকে চ্যালেঞ্জ করে নাই, আপিলও করে নাই। ফলে তখন তো কোনো আইনি বাধা ছিল না। তাহলে কেন সেটা বিলম্বিত হলো? বিলম্বিত হলো এই কারণে আমাদের যে বর্তমান উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের একজন, আপনার মনে থাকার কথা, সে সময়ে একটা মন্তব্য করেছিলেন যেটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছিল। তিনি বলেছিলেন আদালতের রায়ের মাধ্যমে অবৈধ নির্বাচনের বৈধতা দেওয়া হচ্ছে। অর্থাৎ যেই জনগণের ভোটাধিকার যখন বিগত সরকারের আমলে যখন লুণ্ঠিত হয়েছিল, তখন সেই লুণ্ঠনের বিরুদ্ধে কিন্তু
রাজপথে যেমন আমরা আন্দোলন করেছি ভোট ডাকাতির বিরুদ্ধে, রাতের ভোটের বিরুদ্ধে, একই রকম ভাবে প্রার্থীরা তারাও কিন্তু সেই ভোট ডাকাতিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আবারও আসবো। আমি একটু এবারে যাইব জনাব রবিউল আলম আপনার কাছে, যে এই যে 2 মাসে যেটা হচ্ছে 27 মার্চ আদালত রায় দিলেন, তারপরে কিন্তু কিছুদিনের মধ্যেই যদি আপনারা জোরালোভাবে চাইতেন তাহলে অনেক কিছুই সম্ভব হতো। 2 মাস আসলে খুব বেশি তৎপরতা আমরা দেখিনি। এখন আসলে আন্দোলনের অনেক রকম আন্দোলন হতে পারে, কিন্তু নগর ভবনে আসলে তালা ঝুলিয়ে যেই সাধারণ মানুষ আছে তাদের সেবাটাকে আসলে বাধাগ্রস্ত করে, এটি কি আসলে দায়িত্বশীল কোন রাজনৈতিক ভূমিকা কিনা? আপনি রাজনৈতিকভাবে দেখছেন কেন এটাকে? প্রথমত কথাটা হচ্ছে যে 2 মাস কেন আমরা তৎপর হলাম না, আপনি যেটা বলছিলেন, আমরা এখনো তৎপর না, নগরবাসী তৎপর, ইশাকের শুভানুধ্যায়ী এবং যারা ভোট দিয়েছে তারা তৎপর, তারা যাকে ভোট দিয়েছে তারা মেয়র হিসেবে শপথ নিয়ে তাদের সেবা করুক, এই ব্যাপারে তারা কনসার্ন। আচ্ছা, এখন 2 মাস কেন অপেক্ষা করেছে? 2 মাস তো আইনি প্রক্রিয়া আছে, তো আপনি নির্বাচন পক্ষ বিপক্ষকে আপনাকে বুঝতে হবে। প্রথম হচ্ছে ইশরাক, আর হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বিরোধিতা করছে না, এবং আসিফ নজরুল সাহেব যেটা বলেছেন সেটাও তিনি বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। নির্বাচন কমিশন কিন্তু তার ব্যাখ্যা দিয়েছেন, তারা বলেছে আমরা আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, কিন্তু ওই সময়ের মধ্যে চিঠির জবাব না আসায় আমরা গেজেট প্রকাশ করেছি। আসিফ নজরুল সাহেব ওই সময়ের মধ্যে চিঠির জবাব দেন নাই, মতামত দেন নাই, আইনি পরামর্শ দেন নাই। এটা আসিফ নজরুলের এক ধরনের অবহেলা বা ব্যর্থতা, অথবা আড়াল করার চেষ্টা বা দায়িত্ব এড়ানোর চেষ্টা। দ্বিতীয়টা হচ্ছে যে আইনি প্রক্রিয়ায় আর যে সংশোধন, এটা আইনি প্রক্রিয়া, যদি আদালত অ্যাকসেপ্ট করে, সেটা আইনি প্রক্রিয়ার বাইরের প্রক্রিয়া না। আর আদালত কিন্তু তার রায়ে নির্বাচনে অনিয়মের কারণে নির্বাচনটা বাতিল করেনি, তারা ওখানে নির্বাচনটা সঠিক দেখেছে, তথ্যপত্র যা আছে তারা দেখেছে যে ফলাফল ঘোষণায় সরকার এবং নির্বাচন কমিশন হস্তক্ষেপ করে বিজয়ী প্রার্থীকে পরাজিত দেখিয়েছে, আর পরাজিত প্রার্থীকে বিজয়ী দেখিয়েছে, যার ফলে আদালত রায় দিয়েছে যে ইরশাদ সাহেবই প্রকৃতপক্ষে বিজয়ী। তারা কিন্তু অনিয়মের কারণে নির্বাচনটা বাতিল করেনি, সেখানে যে আর্গুমেন্ট হয়েছে, তথ্যপত্র যা উপস্থাপন হয়েছে, যার ফলে ওইটার এগেইনস্টে কিন্তু উচ্চতর আদালতে নির্বাচন কমিশনার যায়নি। কেন যায়নি? জানে যে এটা উচ্চতর আদালতে যাওয়ার প্রয়োজন নেই, কারণ তারা ওই রায়টা মেনে নিয়েছে। তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া সবই ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা গোষ্ঠী এটা অগ্রাহ্য করছে, উপেক্ষা করছে। কি উপেক্ষা করছে? আদালতের রায়, পাশাপাশি জনগণের রায়। তখন ইরশাকের যারা শুভানুধ্যায়ী আছে, নগরবাসী আছে, তারা তাদের ভোটের, এটা এক ধরনের গণতন্ত্র এবং ভোটের অধিকারের লড়াই, এটা মনে রাখবেন। এটা কিন্তু কে মেয়র হচ্ছে না হচ্ছে সেটা বড় কথা না, এটা ইরশাক সাহেব না হয়ে আরেকজনও হতে পারতেন, কিন্তু মানুষের ভোটের অধিকার এবং ধরেন আদালতের রায় যখন একটা গোষ্ঠী সরকারের থেকে উপেক্ষা করতে চায়, তখন তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দায়িত্ব রয়েছে নগরবাসীর। সেই জায়গা থেকে নগরবাসী সোচ্চার, এবং যারা সচেতন নাগরিক তারাও সোচ্চার। এখানে দেখতে পাচ্ছে যে সরকারের একটা স্বার্থ কাজ করছে, হীনমন্যতা কাজ করছে, যেটা কাম্য নয়। আমি আবারও বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার সবার সরকার, তার কোনো পক্ষ হওয়া উচিত না, কোনো ব্যক্তির প্রতি তার বিরাগ থাকাও উচিত না। কিন্তু আমরা সেইটা দেখতে পাচ্ছি যে একটা রাজনৈতিক অনীহা, রাজনৈতিক নিধন, জনরায় উপেক্ষা, এই ধরনের একটা প্র্যাকটিস এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অথবা তাদের মধ্যে বিরাজ করছে, যেটা খুবই অ্যালার্মিং গণতন্ত্রের জন্য, যেটা খুবই অ্যালার্মিং ভোটারের জন্য এবং ধরেন জনপ্রতিনিধিদের জন্য। সেটা কাম্য নয়, এই প্র্যাকটিসটা থাকা উচিত যেটা করছে। আর আপনি যেটা বললেন তালা মেরে দিয়েছে, এখন নগর ভবনের কর্মচারী যারা আছে তারাও তো ভোটার, তারাও তো নগরবাসী। এখন কেউ যদি তার পছন্দের মেয়র প্রার্থী, যিনি ভোট দিয়ে নির্বাচিত হয়েছে, আদালত কর্তৃক নির্বাচিত হচ্ছে, তিনি নগর ভবন যান না, বিতর্কিত প্রশাসক বসিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের যে অধিকার, নগরবাসীর যে অধিকার, সেটা হরণ করা হচ্ছে, করাপশন করা হচ্ছে, প্রভাব খাটিয়ে বিভিন্ন টেন্ডার বাণিজ্য করা হচ্ছে। এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা হচ্ছে, এটা দৃশ্যমান প্রতিষ্ঠিত প্রমাণিত। তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হবে। নগর ভবন কেবল তালা দিয়েছে, এরপর দেখেন নগর ভবনের সবকিছু কোলাপস হয়ে যাবে, কারণ মানুষ পিছু উঠলে তো আর কাউকে থাকবে না। ফ্যাসিবাদীকে দেশ ছেড়ে ভাগতে হয়েছে কি অবস্থায় জানেন? একটা শক্তিশালী সরকার, অর্থাৎ ফ্যাসিজমের শক্তিশালী বলবো আমি, তারাও টেকেনি জনগণের কাছে, আর এরা তো ভেসে যেতে হবে। আমার লাস্ট বক্তব্য হচ্ছে যে এইগুলির প্রতি আমরা শ্রদ্ধাশীল হতে শিখি। ধরেন নিয়ম অনিয়ম কি হয়েছে না হয়েছে তার চেয়ে বড় শ্রদ্ধাশীল হতে থাকি, একটা আদালতের রায়কে মানতে থাকি, একটা জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকি। এটা না হলে বৃহত্তর যে গণতন্ত্র, বৃহত্তর যে স্বার্থ, সেটা কিন্তু প্রতিষ্ঠিত হবে না। জনাব হাসান তারিক, এই ক্ষেত্রে যদি আসলে ইশরাক হোসেন তার যেই দাবি, সেই দাবি আদায়ে তিনি যদি সফল হয়ে যান, সেক্ষেত্রে আসলে কতদিন তার মেয়র থাকার সুযোগ আছে? আমরা যেটা আসলে জানি যে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত কিন্তু চলতি যেই মেয়র তিনি দায়িত্ব পালন করতে পারেন। এই
এই ক্ষেত্রে আসলে আইন কি বলছে? এই ক্ষেত্রে আমাদের এখনো পর্যন্ত যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা হলো আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়। তারা কেস টু কেস বেসিসে এই ধরনের ইউনিক সিচুয়েশনে তারা আইন অনুযায়ী একটা ঘোষণা তারা দিয়ে থাকেন, এবং সেটার আলোকে পার্টিকুলার যে কনস্টিটিউয়েন্সি বা পার্টিকুলার যে পজিশন, সেইটার জন্য কতটুকু সময় তারা অ্যালাউ করবেন, অর্থাৎ পরবর্তী নির্বাচিত মেয়র না আসা পর্যন্ত, সেটাই তারা বিধির আলোকে তারা কিন্তু নির্ধারণ করে দেন যে সম্ভাব্য এত সময়ের মধ্য দিয়ে আরেকটি নির্বাচন না হওয়া পর্যন্ত নির্বাচিত মেয়র তিনি দায়িত্ব পালন করবেন। এখন আদালত যে রায় দিয়েছে, সেই রায়ের সঙ্গে কেউ একমত হতে পারে, কেউ দ্বিমত হতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আইন দ্বারা এটি নির্ধারিত হয়ে যায় তখন কিন্তু আপনাকে আইনের আওতায় থাকতে হবে। যে কথা আমি বলছিলাম যে নির্বাচনকে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ করলো না, প্রশ্নবিদ্ধ করলো ফলাফল ঘোষণাকে, অর্থাৎ নির্বাচনটি বৈধ ছিল কিন্তু ফলাফল ঘোষণায় ম্যানিপুলেশন হয়েছে, এই ছিল কমপ্লেন, যার পরিপ্রেক্ষিতে মামলা এবং যার পরিপ্রেক্ষিতে আপনার জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের এই রায়। প্রশ্নটা হলো যে সরকার এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার ওয়াদা করেছিল মানুষের ভোটের অধিকার ফেরত দেবে, গণতন্ত্র ফেরত দেবে, তারা যখন আজকে এই সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে অবৈধ নির্বাচনের বৈধতার প্রশ্ন তুলছে, তখন কিন্তু আমাদের প্রশ্ন জাগে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী যে কোনো নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে কিনা। অর্থাৎ জনগণের যে ম্যান্ডেট ছিল, পলিটিক্যাল পার্টিগুলো সহ আমরা এই সরকারকে এখনো পর্যন্ত সমর্থন দিয়ে আছি, কিন্তু আমাদের যে সমর্থন, সেই সমর্থনের অপব্যবহার হচ্ছে কিনা, এবং এরকম একটি শঙ্কার জায়গা আমার মনে হয় বাংলাদেশের গণতন্ত্রের সামনে, জনগণের ভোটাধিকারের সামনে এসে হাজির হয়েছে, এবং এই বিষয়গুলো আমাদের জনগণের আমলে নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে আসলে কতদিন ইশরাক যদি সফল হয়ে যায়, আমি যে প্রশ্নটা করছিলাম আপনাকে, তার আসলে কতদিন সরকারে থাকার, মেয়র পদে থাকার সুযোগ আছে? পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত ডেফিনেটলি, এবং সেই পরবর্তী নির্বাচন, ঢাকা মেয়র নির্বাচন, দক্ষিণের মেয়র নির্বাচন যদি আগামী 6 মাসের মধ্যে সম্পন্ন না করা যায় 6 মাস, যদি সেটা 9 মাসের মধ্যে করা না যায় সেটা 9 মাস। কারণ বিধান তো আছে যে নতুন ইলেকশন না হওয়া পর্যন্ত একটা ইন্টারিম পিরিয়ড তিনি কন্টিনিউ করতে পারবেন। কারণ সেটা যদি তিনি কন্টিনিউ করতে না পারেন তখন মিনিস্ট্রি বা নির্বাচন কমিশনই ওই পদটাকে শূন্য ঘোষণা করবে, সেটি শূন্য ঘোষণা না করা পর্যন্ত তিনি বহাল থাকতেই পারেন। জনাব রবিউল আলম, মানে আপনি নিশ্চয়ই জেনেছেন যে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন বাসিন্দা। যদি রিটের শুনানি আসলে আগামীকালকে যে রিটের শুনানিটি হবে, তখনও কি আসলে অব্যাহত থাকবে কিনা? না, রিট তো হারা না হারার বিষয় না। রিট হচ্ছে যে তার রিট বিষয়টা এরকম না যে হেরে যাবে আর হেরে যাবে না, বিষয়টা এরকম না। রিট হয়তো নিশ্চয়ই সরকারের কাছে বা মনে করেন যে কেন তাকে শপথ পড়াতে হবে এই ধরনের একটা জবাব চাইবেন, সেই জবাবের উপর নির্ভর করবে যে ওই ঘটনাটা আমলে থাকবে কি থাকবে না। আপনি যে জায়গায় ছিলেন এটাও সৌন্দর্য, আপনি যদি এটা আমাকে বলেন এটাও কূটকৌশল হোক, কিন্তু এটাও সৌন্দর্য। সরকার তো ওইটুকু সৌন্দর্যও রাখে না। একজনকে রিট করেছেন, তিনি জানতে চেয়েছেন, তিনি নগরবাসী ক্ষুব্ধ হয়ে করছেন, আমি এটাকে খুব নেতিবাচক দেখি না, যদি না এর অন্তরালে ষড়যন্ত্র না থাকে। কারণ মানুষের তো সব জায়গায় অবাধে বিচরণের জায়গা থাকবে, তার মতো করে ভাবার জায়গা থাকবে এবং তা প্রতিষ্ঠা করার চেষ্টা থাকবে। তারপরে দেশের প্রচলিত আইনে সেটা হয়তো কোনোটা আমলে যাবে, অথবা কোনোটা আমলে যাবে না। এটা কিন্তু সৌন্দর্য। আপনি মেয়রদের কথা বলছিলেন, সাদেক হোসেন কুকা মানে ইশরাকের বাবা কিন্তু 8 বছর ছিলেন। ইশরাকের বাবা যখন মেয়র ছিলেন তখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে পরবর্তী নির্বাচন না দেওয়া পর্যন্ত সাদেক হোসেন কুকাই মেয়র ছিলেন। তার পরবর্তী যে নির্বাচন হলো সেই মেয়রে সাইদ খোকনে আপনার মেয়র হলেন। তিনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন 5 বছরের জন্য, কিন্তু পরবর্তী নির্বাচন না হওয়ার কারণে 8 বছর সাদেক হোসেন কুকা মেয়র ছিলেন। অর্থাৎ নিয়মটা হচ্ছে পরবর্তী জনপ্রতিনিধি নির্বাচিত হলে তার কাছেই বর্তমান মেয়র ক্ষমতাটা হস্তান্তর করবে, এটি হচ্ছে নিয়ম। কিন্তু কোন কোন সময় প্রতিহিংসার কারণে কোন কোন জায়গায় সেটা প্রতিষ্ঠিত হয়নি। বাংলাদেশে এই নজিরও আছে যে মেয়াদ শেষ কর সিলেটের মেয়র আপনি 2-2বার বহিষ্কৃত হয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দ্বারা। আদালত থেকে রায় নিয়ে গিয়েছেন, আবার গিয়ে দায়িত্ব নিয়েছেন, 8 দিন মাথায় আবার বহিষ্কার হয়েছেন। তো এরকমের নজির প্রতিহিংসা বাংলাদেশে আছে। আমরা ওইটা দেখতে চাই না। আমরা দেখতে চাই কোনটা, যে দেখতে চাই আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব, ভোটারদের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব, আচ্ছা মানুষের যে অধিকার আছে তার প্রতি আমরা কনসার্ন হব। আমরা ক্ষমতায় গিয়ে ব্যক্তি রাগ বিরাগের মানে প্রয়োগ ঘটাবো না, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। ইশরাক সাহেব যদি
মানে ন্যায্যভাবে আদালত কর্তৃক মেয়র না হন, ভোটের মাধ্যমে সেটা প্রমাণিত না হয়, হবে না। সে ব্যাপারে আমাদের কিন্তু মানে নাই, মানে এই উদারতা আমাদের আছে। কিন্তু আমি যখন আদালত থেকে বৈধতা পাই, আমি যখন জনরায় পাই, তখন যখন আপনি আমাকে শপথ দিতে দেন না, তখন মানুষ ফুঁসে উঠবে, প্রতিবাদ করবে, এটা আমার রায়। নিশ্চয়ই এই বিষয়ে আমাদের আরো প্রশ্ন আছে এবং আরো জানার আছে। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন ডিবিসি নিউজ। তো আরো একবার প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ডিএসসিসি সংকট, সমাধানে বাধা কোথায়। আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন শেখ রবিউল আলম এবং অ্যাডভোকেট হাসান তারিক, কমিউনিস্ট পার্টির সম্পাদক। আমরা আবারও মূল আলোচনায় ফিরে যাচ্ছি। জনাব হাসান তারিক, আন্দোলন যদি অব্যাহত থাকে সেটি কি আসলে কোনোভাবে আইনের প্রতি অবজ্ঞা করা হবে কিনা? এক্ষেত্রে আসলে বিষয়টি আইনের মাধ্যমেই বা আইনি লড়াইয়ের মাধ্যমে সমাধানের কোনো জায়গা আছে, নাকি রাজপথেই এটির সমাধান হবে? এ বিষয়ে আমি আপনাকে আরেকটু তথ্য দিয়ে রাখতে চাই যে হাইকোর্টে বুধবার একটি রিট হয়েছে। এক্ষেত্রে এছাড়া নির্বাচনী ট্রাইব্যুনালের বিরুদ্ধে রায় ঘোষণায় প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ করে সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয় ওই রিটে। বুধবার মোহাম্মদ মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। কি বলবেন? দেখেন, একটা রিট কেউ যদি ফাইল করে, এটা তার আইনগত এবং নাগরিক অধিকার, এবং ইট ইজ এ বিউটি অফ দ্য ল। একটা পক্ষ বিপক্ষ থাকবে, আদালতে আইনি লড়াই হবে এবং সেটার একটা শুনানি হবে, এবং বিজ্ঞ আদালত এবং বিজ্ঞ বিচারকগণ তারা এই বিষয়ে উভয় পক্ষের মতামত শুনে একটা রায় দিবেন। এখন যে রিটটি ফাইল করা হয়েছে, সেই রিটে যে নির্দেশনা চাওয়া হয়েছে, সেই নির্দেশনাও তারা আইন অনুযায়ী চাইতে পারেন, চাইতে কোনো অসুবিধা নেই। কিন্তু আদালত নির্দেশনা দেবেন কিনা সেটা উভয় পক্ষের দালিলিক যে প্রমাণ এবং তার যে তথ্য উপাত্ত যা আছে, এগুলো শোনার প্রেক্ষিতেই কিন্তু আদালত আইনের আলোকে সেই নির্দেশনাটি দিয়ে থাকেন। রিটের বৈশিষ্ট্যটা কি? আমরা যারা পেশাদার আইনজীবী, সুপ্রিম কোর্টে আমরা যারা আইন পেশায় নিয়োজিত আছি, আমরা জানি রিট ফান্ডামেন্টালি একটা কনস্টিটিউশনাল রাইটকেই কিন্তু ফোকাস করে। অর্থাৎ আমাদের সংবিধানের 102 অনুচ্ছেদ একজন নাগরিককে যে অধিকার দিয়েছে, সেই অধিকারের আওতায় যা যা মানবাধিকার, যা যা গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়, সমস্ত লঙ্ঘিত অধিকারগুলোই কিন্তু 102 এর মধ্যে ইনকর্পোরেট করা হয়। এখন যেটি হয়েছে, যে রিটটি ফাইল হয়েছে, সেই রিটটি কি আদৌ শুনানি হবে? সেটা কি দুপক্ষ সেখানে আর্গুমেন্ট করতে পারবেন, নাকি এটাকে আমরা যেটাকে আইনের ভাষায় বলে থাকি যে অ্যাবিউজ অব দ্য ল, অর্থাৎ বা অ্যাবিউজ অব দ্য প্রসেস অব দ্য কোর্ট, অর্থাৎ কোর্টের প্রক্রিয়াকে, আইনি প্রক্রিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করে ব্যাপারটাকে ঝুলিয়ে দেওয়ার চক্রান্ত কিনা, সেটিও কিন্তু আমাদেরকে বিবেচনায় নিতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি, আমরা যারা বিচার বিভাগের স্বাধীনতার জন্য যুগের পর যুগ ধরে লড়াই করছি, কোন সরকারের আমলেই এই পর্যন্ত বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারেনি। আমরা একটা অসামান্য যোগ্য একটা প্রধান বিচারপতি এই জুলাই আন্দোলনের পরে আমরা পেয়েছি। তার কাছ থেকে যে প্রত্যাশা আমাদের ছিল, ওনাকেই কাজ করতে দেওয়া হচ্ছে না। উনি যে স্বপ্নের কথা আমাদেরকে শুনিয়েছেন, সেই স্বপ্ন আমাদের কাছে দূর স্বপ্ন হয়ে গিয়েছে। কেন? তার কারণটা হলো সিস্টেমিক ফল্ট। এই সিস্টেমিক ফল্টকে কিন্তু দূর করা যায়নি। আসলে আমাদেরকে জানাবেন কিনা যে এই যে মানে এখনো যদি আসলে আন্দোলন চলতে থাকে ইশরাকের পক্ষে, সেই জায়গা থেকে আসলে আদালত বা আইনকে অবজ্ঞা করা হবে কিনা, আপনার মতামত কি? এটা আমাদের এস্টাবলিশ ল আছে, অর্থাৎ কোন তর্কিত বিষয় যেটি অলরেডি আদালতের বিচারাধীন, সে সমস্ত বিচারাধীন মামলাধীন বিষয়ে যে কোনো ধরনের পাবলিক অ্যাক্টিভিটি প্রেসারাইজ করা নানাভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোর্টকে, এটা আইনসঙ্গত নয়। এখন ধরেন মানুষের ভোটাধিকার যদি হরণ হয়ে যায়, সমাধানটা কি আসলে রাজপথেই করতে হবে নাকি আইনের মাধ্যমে? মানুষ তো আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল, তাহলে অভ্যুত্থান কেন করতে হলো? কোন আইনে লেখা আছে যে জ্বালাও পোড়াও করা যাবে? কোন আইনে লেখা আছে যে মানুষকে গুলি করে হত্যা করা যাবে? কোন আইনে লেখা আছে যে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো যাবে? কোন আইনে তো ছিল না, কিন্তু সেটি তো আমাদের দেশে সংঘটিত হয়েছে। যিনি আইনের রক্ষক, তিনি যখন আইনের ভক্ষক হয়ে যান, তখন আমি এক্সিকিউটিভকে বলছি, নির্বাহী বিভাগকে বলছি, তখন জনগণের রাস্তায় নামা ছাড়া, ভোটারদের রাস্তায় নামা ছাড়া আর কি পথ খোলা থাকতে পারে? আপনার বক্তব্য পরিষ্কার। জনাব রবিউল আলম,
এই যে পুরো বিষয়টিতে আসলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন উপদেষ্টার দায়ের জায়গাটা আসলে কোথায়? তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এর মধ্যে। না, ইতিমধ্যে বিভিন্ন তথ্যপত্র যেগুলি এসেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তাকে শপথ পড়ানোর অনীহার ব্যাপারটার দায় স্থানীয় সরকার উপদেষ্টাকে নিতে হবে। আমি তাকে দায় দিচ্ছি না, কিন্তু যেহেতু তার মন্ত্রণালয়ের ব্যর্থতা, তার মন্ত্রণালয়ের অযোগ্যতা, তার মন্ত্রণালয়ের অনীহা, অতএব তাকে দায় নিতে হবে। যার জন্য তার অবাঞ্ছিত বা তার বিরুদ্ধে ক্ষোভ রাগ এটা হচ্ছে, কারণ তিনি দায়িত্বশীলতার অথবা তার মন্ত্রণালয় দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না, এই দায় তার। আচ্ছা, দ্বিতীয় একটা জিনিস, আপনি বলছেন বিচারাধীন, আমি এটাকে বিচারাধীন দেখছি না। বিচার প্রক্রিয়া অলরেডি ডান। ইসহাকের বিষয়টা রিট যিনি করেছেন তিনি কিন্তু বিচার ট্রাইব্যুনালকে করেছেন, নির্বাচন ট্রাইব্যুনাল যিনি, এবং ট্রাইব্যুনালকে এবং তার বিচারককে চেয়েছেন, মানে তাদের এই রায় দেওয়ার এখতিয়ারটা চ্যালেঞ্জ করেছেন। অর্থাৎ এখানে কিন্তু ইসহাক পার্টি না, যার ফলে এটা কিন্তু এখন বিচারাধীন বিষয় না। ইসহাকের ক্ষেত্রে এই বিচারটা হবে না। যদি কোনো রিটকারী যেটা বলছেন সেটা যদি হয় ওই যে নির্বাচন ট্রাইব্যুনাল এবং তার বিচারকের বিরুদ্ধে তারা তাদের শাস্তি চেয়েছেন, অথবা তাদের এই রায়টা চ্যালেঞ্জ করেছেন। ম্যাটার ইজ সাবজুডিস, কারণ ম্যাটার ইজ দেয়ার। হ্যাঁ, তো সেখানে রিট যখন করেন তখন তর্কিত বিষয়টা হলো নির্বাচন। আচ্ছা, এখন দেখেন রিটটা কিছু হবে, জনস্বার্থ হবে আর ব্যক্তির অধিকার নিয়ে রিট হবে। এটা কিন্তু জনস্বার্থ এবং ব্যক্তিগত অধিকারের বিষয় না, একটা নির্বাচন, এবং এই নির্বাচন আদালত কর্তৃক রায় হয়েছে। এটা প্রাসঙ্গিক কতটা রিটের ক্ষেত্রে হবে, শুনানির ক্ষেত্রে, সেটা নিয়েও সন্দেহ আছে। আর দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশন তো যেতে পারতো আপিলে, তারা কিন্তু যায়নি, তারা রায় মেনে নিয়েছে, তারা গেজেটে প্রকাশ করেছে। যার ফলে তৃতীয় কোনো ব্যক্তি যদি এইভাবে আদালতে গিয়ে ওই ট্রাইব্যুনালকে চ্যালেঞ্জ করেন, ট্রাইব্যুনালের রায়টাকে চ্যালেঞ্জ করেন, সেটা তিনি করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক হবে সে বিষয় নিয়ে সন্দেহ আছে। অর্থাৎ রিট করা মানেই একটা ন্যায্য জিনিসকে থমকে দেওয়া না বা স্থবির করে দেওয়া না। আর সেভাবে দেখে কিন্তু জনপ্রতিনিধি হয় না, জনরায় হয় না। জনগণ যারা রায় দিয়েছে তারা ফুঁসে উঠেছে। জনাব হাসান তারিক, এই যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, এটার আসলে কোনো আইনি সমাধান আছে কিনা আপনি কি দেখছেন? যদি আইনকে স্বাধীনভাবে চলতে দেওয়া হয়, অবশ্যই আইনে সবকিছু সমাধান আছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের যে ক্যাবিনেট, আমাদের যে নির্বাহী বিভাগ, এবং বিভিন্ন সময় দেখেছি আমাদের পার্লামেন্ট, তারা বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি। যেমন ধরেন, একজন ভোটাধিকারের ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে কিনা এই ইলেকশন ট্রাইব্যুনালের এই রায়ের বা এই ডিক্লারেশনের মধ্য দিয়ে, এটা আদালতে সহজেই ফয়সালা হতে পারে। আমাদের অনেক ট্যালেন্টেড জাজেসরা আপিলের ডিভিশনে বসে আছেন, উচ্চ আদালতে বসে আছেন। আমি আগেই বলেছি, আমরা একাডেমিক যোগ্যতা একজন অসামান্য প্রধান বিচারপতি পেয়েছি, এবং তারা বসেই আছেন এই সমস্ত বিষয় সমাধান দেওয়ার জন্য। এখন আমরা যদি ওনাদের কাছে না যাই এবং তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে না দেই, তাহলে এই ধরনের একটি বিতর্কিত বিষয়ে বা তর্কিত বিষয়ে আমরা তো সমাধানের পথ কোনোদিনই খুঁজে পাবো না। কারণ রাজপথে কি হয়? রাজপথে হয় শক্তির মহড়া। শক্তির মহড়া মানে কি? ইশরাকের যারা সমর্থক, তারা প্রমাণ করেই ছাড়বে যে তাদের ভোট ন্যায্য ছিল এবং তাদের নেতা জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে, সেটা তারা বলতেই পারে এবং সে অধিকার তাদের আছে। কিন্তু যারা এক্সিকিউটিভের অনুসারী, যারা উপদেষ্টাদের অনুসারী, এই এনসিপি, তারা কি বলছে? তারা কিন্তু তার সাথে একমত পোষণ করছে না। ফলে এনসিপি এবং ইশরাকের সমর্থক বা প্রকারান্তে একটা প্রশ্ন রবিউল আলম আপনার কাছে রাখতে চাই, খুবই সংক্ষেপে আমি উত্তরটা জানতে চাচ্ছি যে নানা আন্দোলনে অস্থির এখন দেশের যে অবস্থা, সেই জায়গায় আসলে নতুন করে নগর ভবনে 65টি তালা ঝুলছে, এটি আসলে কতটুকু যৌক্তিক? না, যৌক্তিক তো একেবারেই এটা অনাকাঙ্ক্ষিত। কিন্তু ঘটনা হচ্ছে যে যখন একটা ন্যায্য জিনিস, একটা ন্যায্য দাবি, যেটা আইন দ্বারা প্রতিষ্ঠিত, আমি বারবার বলছি জনরায় প্রতিষ্ঠিত, সেটাকে কেউ যদি উপেক্ষা করতে চায়, তাহলে মানুষের কাছে অপশনটা কোথায় থাকে? প্রতিবাদ, প্রতিরোধ। সেই জায়গায় নগরবাসী চলে গিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুজন অতিথিকেই। শেষ করছি প্রযত্নে বাংলাদেশ এর আজকের আলোচনা। সঙ্গেই থাকুন ডিবিসি নিউজের।